10 থেকে 12 বছরের মধ্যেই তোলা যাবে বঙ্গোপসাগরের গ্যাস। ওমিক্রনের বিরূপ প্রভাবের শঙ্কায় পোশাক রপ্তানি খাত। নারায়ণগঞ্জে গুঞ্জন, আওয়ামী লীগে কোন্দলের আশীর্বাদ বিএনপিতে। এবং সহিংস ইউপি নির্বাচনে সরকারের প্রাপ্তি, ভোটার উপস্থিতি। দেখছেন এটিএন নিউজ, সন্ধ্যা 6টা নিউজ আওয়ারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। এতক্ষণ বন্ধ স্টিলের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। বঙ্গোপসাগরে পাওয়া প্রাকৃতিক গ্যাস তোলা যাবে আগামী 10 থেকে 12 বছরের মধ্যেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম বিভাগ বলছে, উত্তোলন খরচ বেশি হবে না, প্রযুক্তিও সহজলভ্য। এরই মধ্যে সমুদ্র থেকে এরকম গ্যাস সংগ্রহের কাজ শুরু করেছে ভারত এবং চীন। উদ্দেশ্য ছিল বঙ্গোপসাগরে নানা সম্পদের খোঁজ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স বিভাগ সিদ্ধান্ত নেয়, একই সঙ্গে খুঁজে দেখা হবে গ্যাসের অবস্থান আছে কিনা। গ্যাস অনুসন্ধান কাজে আন্তর্জাতিক গবেষণা টিমের সঙ্গে যুক্ত হন দেশি গবেষকেরা। 3 বছরের গবেষণা শেষ হয় মাত্র 1 সপ্তাহ আগে 2021-এর 31 ডিসেম্বর। বঙ্গোপসাগরে বাংলাদেশের বিশেষায়িত অর্থনৈতিক জোনে মাত্র 6টি সরলরেখা বরাবর চলে গ্যাস অনুসন্ধান। তাতে নিশ্চিত হয় হাইড্রেট বা বরফের মতো স্ফটিক আকারে 17 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের অস্তিত্ব। এবং এগুলি কিন্তু কোনো খনির আকারে না, যে একটা খনিতে না, এগুলো হলো খণ্ড খণ্ড। কারণ এই মিথেন গ্যাসটা সাগরের নিচে মাটির চাপে বরফ হয়ে যায়, আইস হয়ে যায়। এগুলো একটা আইসের একটা খণ্ড, অনেকগুলো এরকম খণ্ড। এই খণ্ড খণ্ডই সবগুলো উঠাইতে হবে। 17 থেকে 103 ট্রিলিয়ন ঘনফুট পর্যন্ত গ্যাসের সম্ভাবনা কেন? অঙ্কের হিসাবের এই ব্যাখ্যা দিলেন মেরিটাইম সচিব। আমরা কি করেছি দেখেন, এই যে লাইনগুলো, এই যে লাইনগুলো, যে লাইনগুলোতে আমরা সিসমিক সার্ভে করছি, সেই লাইনগুলোর নিচে গ্যাস হাইড্রেট আছে কি না। আমি শুধু এই লাইনটা মাপছি, এই যে লাইনগুলো দেখেন, লাইনের নিচে কি আছে সেটা হলো কমপক্ষে 17। কিন্তু পুরাটাতে যদি আমি লাইন টেনে সার্ভে করি তাহলে ইট উইল গো আপ টু 103। প্রশ্ন হলো, সমুদ্রের কতটা নিচে এই হাইড্রেট? সেটা তোলা কি সহজ? খরচই বা কতটা? উত্তোলন প্রসেস খুব একটা ব্যয়বহুল এই জন্যই হবে না, যেটা অন্য দেশ তো করতেছে। ভারতের বেসিনেও, গোদাবরী বেসিনেও তাদের কাছে এই ধরনের গ্যাস হাইড্রেট আছে। চায়না বার করতেছে, জাপান আছে, রাশিয়া করতেছে, কিছু কিছু দেশ তো ইতিমধ্যেই তারা তুলতেছে। এটা এই টেকনোলজি আমাদের কাছে আসতে তো খুব বেশি দিন লাগবে না। বাকি জায়গাটায় আমরা পেট্রোবাংলার কাছে এটা পাঠিয়ে দিব তথ্যটা। বাকি জায়গাটা ইচ্ছা করলে পেট্রোবাংলা সার্ভে করতে পারে, করে উপস্থিতিটা নির্ণয় করে তারপরে তারা এটা যখনই টেকনিক্যালি ফিজিবল হয় 10 বছর 12 বছর পরে উঠায় নিয়ে আসবে। মেরিটাইম সচিব বলছেন, যে হাইড্রেটের উপস্থিতি পাওয়া গেছে তাতে গ্যাস যতটুকু পাওয়া যাবে সেই হিসাবেই প্রকাশ করা হয়েছে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। এবারে কোভিড-19 পরিস্থিতি। আবারও করোনার আঘাতে বিশ্ববাজারে প্রভাব পড়তে শুরু করেছে। ওমিক্রনের ধাক্কায় নতুন করে প্রভাব পড়তে শুরু করেছে দেশ বিদেশে। ইউরোপের দেশগুলোর মধ্যে এই অবস্থায় দেশের পোশাক খাতে নতুন করে শঙ্কাও তৈরি হয়েছে। এরই মধ্যে কমেছে ক্রয়াদেশ। আরও জানাচ্ছেন সহকর্মী আহমেদ রাবি তানিম। কঠিন সময় পেছনে ফেলে গত অর্থ বছরটা পোশাক খাতের জন্য দারুণ কেটেছে। ক্রয়াদেশের বিপুল চাপের কারণে অনেক উদ্যোক্তা রীতিমতো নতুন করে বিনিয়োগ করেছেন। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসেই তৈরি পোশাক রপ্তানি আগের অর্থ বছরের তুলনায় 24.5% বেড়েছে। দেশের তৈরি পোশাক খাতের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য ইউরোপ। চলতি অর্থ বছরের মোট রপ্তানির 60% হয়েছে ইইউভুক্ত দেশগুলোতে। সেখানেই এখন সংকটের ঘনঘটা। আবারও ক্রয়াদেশ বাতিলের দুশ্চিন্তায় উদ্যোক্তারা। আমাদের এক্সপোর্ট ডেস্টিনেশন দেশগুলো তাদের আবার লকডাউন দেওয়াটা আবার আমাদের মধ্যে আরেকটা চ্যালেঞ্জ আবার এসে পড়েছে বা পড়বে। সেটি আমি মনে করি যে
ধরেন তাদের এর মধ্যে চাহিদা কমবে, তারা হয়তো অনেক ব্র্যান্ড তারা হয়তো তাদের সেলটা অত এক্সপেক্টেড লেভেলে হবে না, সেই কারণে হয়তো কিছু কিছু ডিলে হবে শিপমেন্ট, কিছু পেমেন্টও কিন্তু দেরিতে আসবে এবং সাথে সাথে আবার দর পতনও হবে। করোনা আবার হানা দিচ্ছে নতুন ভাবে, এটা যদি খারাপ অবস্থা হয় তাহলে কিন্তু অর্ডার কাট হবে। অর্ডার কাট হলে আমরা যে ইনভেস্টমেন্ট করে ফেলেছি, ম্যাটেরিয়ালস ইম্পোর্ট করে ফেলছি, আমরা যে প্রোডাকশনের মধ্যে আছি, তাহলে কিন্তু এটা অশনি সংকেত। নতুন করে ওমিক্রনের ধাক্কায় মন্দার শঙ্কায় পড়েছে বিশ্ব অর্থনীতি। এই ধাক্কায় যেন দেশের প্রধান রপ্তানি খাত বড় ধরনের ক্ষতির মুখে না পড়ে, তাই প্রবৃদ্ধির গতি ধরে রাখতে সরকারের নীতি সহায়তার উপর জোর দিয়েছেন রপ্তানিকারক ও উদ্যোক্তারা। আমরা সরকারকে আবেদন করেছি ইতিমধ্যে, কারণ আমরা যে ডেফার্ড পেমেন্টে কাজ শুরু করেছি, সরকার যদি আমাদের যে প্রণোদনা স্যালারি প্রণোদনাটা দিয়েছে ওইটা এখন কর্তন করতে মানা করেছি, কারণ আমরা যে এক্সপোর্টটা নভেম্বর ডিসেম্বরে করেছি সেটা আমরা পাবো 180 দিন পর। দ্যাট মিনস আমাদের এখন ফান্ড ফ্লোর ক্রাইসিস। একদিকে হচ্ছে আমাদেরকে লোন অ্যাডজাস্ট করতে হচ্ছে, আরেকদিকে হচ্ছে আমরা যে প্রাইসটা পাওয়ার কথা ছিল সেই প্রাইসটা আমরা এখনো কিন্তু পাই নাই। আন্তর্জাতিকভাবে র মেটেরিয়ালসের দাম বেড়েছে, বিশ্ব বাজারে বা আন্তর্জাতিকভাবে কন্টেনার শর্টেজ কারণে রপ্তানির পরেও 2 সপ্তাহ পরেও কিন্তু সেটি জাহাজীকরণ হয়নি, সেটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। ওমিক্রনের ধাক্কায় সম্ভাব্য অর্থনৈতিক বিপর্যয় ঠেকাতে শিল্প কারখানায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা ও পোশাক কর্মীদের টিকা কার্যক্রম জোরদার করার তাগিদ দিয়েছেন খাত সংশ্লিষ্টরা। আহমেদ রাব্বি তানিম, ATN নিউজ, ঢাকা। এবারে দেশের করোনা পরিস্থিতি। আবারও ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণের গ্রাফ। শনাক্তের হার হয়েছে 5.67%। সর্বশেষ 24 ঘন্টায় 204 জনের নমুনা 20,204 জনের নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছেন 1,146 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশে মোট আক্রান্তের সংখ্যা 15,91,093 জন, আর নতুন একজন সহ মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 28,098। বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুক্রবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 170 জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট সুস্থ হলেন 15,50,534 জন। এবারে ইউপি নির্বাচন প্রসঙ্গ। উৎসব মুখর নির্বাচন চলছে, জোরদার প্রচার, তবে তার মাঝেও নানা গুঞ্জন, নানা ফিসফাসে ভাসছে নারায়ণগঞ্জ শহর, যার বেশিরভাগই সরকারি দল আওয়ামী লীগকে ঘিরে। সহকর্মী আব্দুল সালামকে সঙ্গে নিয়ে নির্বাচনী সেসব গুঞ্জন শোনার চেষ্টা করেছেন আরাফাত সিদ্দিকী, ছবি তুলেছেন মনিরুল হাসান সুমন। নারায়ণগঞ্জ আওয়ামী লীগের জেলা কিংবা মহানগর কমিটিতে তেমন কোনো গুরুত্বপূর্ণ পদে নেই সারা দেশের আলোচিত এই শহরের প্রভাবশালী নেতা শামীম ওসমানের। সিটি নির্বাচনের আগে সাদাকালো নির্বাচনী পোস্টারের বাইরে যে কয়টি ব্যানার ফেস্টুন চোখে পড়ে তার প্রায় সব কয়টিতেই শোভা পাচ্ছে তার ছবি। শামীম ওসমান নামলো কিনা, শামীম ওসমান আসলে দলের জন্য খুব একটা অপরিহার্য বলে আমার মনে হয় না। শামীম ওসমানের মতো নেতাকে নিয়ে মহানগর সভাপতির এই বক্তব্যে দলের অভ্যন্তরীণ কোন্দল কিংবা রাজনৈতিক প্রতিযোগিতার মাত্রাটা স্পষ্ট হয়ে ওঠে। আর ক্ষোভের কারণ বোঝা যায় যখন শহর জুড়ে আলোচনায় থাকে সিটি নির্বাচনে ওসমান পরিবারের আশীর্বাদ বিএনপি নেতা প্রার্থীর দিকেই। হ্যাঁ, কানাঘুষাটা আমরাও শুনতেছি। আমরা হয়তো শামীম ওসমান লোকজনের সাথে যখন কথাবার্তা বলি তখন শামীম ওসমান লোকজনরা বলে যে আমরা সিগন্যাল পাইনি। তাহলে মনে হয় সে তাদের কর্মীদের নির্দেশনা দেয় নাই। নৌকাকে ডিজাইন করা মানে হলো আওয়ামী লীগকে ডিজাইন করা। তো এটার বিরুদ্ধে যারা কাজ করবে আমরা আরও তো সামনে বেশ কয়েকদিন আছে, 12-13 দিন আমরা অবজার্ভ করতেছি এবং যার বিরুদ্ধেই কমপ্লেন পাবো, প্রমাণ পাবো, তাকেই আমরা দলের থেকে অ্যাকশন নেব। এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। যদিও এই অভিযোগ তুরিতেই উড়িয়ে দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের 2 সাধারণ সম্পাদক। শামীম ওসমানের রাজনৈতিক এই 2 ঘনিষ্ঠজন দাবি করলেন তারা মেয়র পদে নিজ দলের মনোনয়নের প্রতিযোগিতায় থাকলেও এখন দলীয় প্রার্থী সেলিনা হায়াত আইভির পক্ষেই প্রচারণা চালাচ্ছেন। আমাদের কাছে এই ধরনের কোনো অভিযোগ আসে নাই যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী তৈমুর সাহেবের পক্ষে নেমেছেন। এটা ওনার স্ট্যান্ডবাজি। সে মাঠে নামে নেই, এই কথাটা ভুল। নির্বাচন আসলে তো এমপি, উপজেলা চেয়ারম্যান এবং মন্ত্রী মহোদয়দের অনেক বাইন্ডিংস থাকে।
তবে সিটি নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের দ্বন্দ্ব যাই থাক, এখন সবই সীমাবদ্ধ চায়ের দোকানের গুঞ্জনের মাঝেই। এতেই খুশি এই শহরের মানুষ। তারা চাইছেন একটি সুষ্ঠু সংঘাতমুক্ত সিটি নির্বাচন। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, নারায়ণগঞ্জ। জানাচ্ছি নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের খবর। হেভিওয়েট 2 প্রার্থীর প্রচারণা জমজমাট হলেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের অন্য মেয়র প্রার্থীদের আনাগোনা কম। সাপ্তাহিক ছুটির দিনেও যেন প্রচারে অনীহা। তবে অভিযোগ পাল্টা অভিযোগে একে অপরকে বিদ্ধ করার রীতি যথারীতি বলবৎ। নারায়ণগঞ্জ ঘুরে এসে গিয়াসউদ্দিন মামুনের তোলা ছবিতে সম্রাট আনোয়ারের রিপোর্ট। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের এই ব্যস্ততা। কোন প্রার্থী নির্বাচনী এলাকার এ মাথা থেকে ও মাথা ছুটছেন, তো কেউ আবার কাটাচ্ছেন অলস সময়। নির্বাচনের মাঠে যাদের অবস্থান অনেকটা পোস্টার কেন্দ্রিক। গণমাধ্যমের ক্যামেরা দেখলেই আশপাশে থাকা কয়েকজনকে নিয়ে লোক দেখানো যত ব্যস্ততা। জনগণের কতটা কাছে তারা পৌঁছাতে পারছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কতটা করতে পারবেন, সেসব প্রশ্নের উত্তর দিতে জড়তা থাকলেও উত্তর কিংবা অভিযোগ করেন নিজেদের মতো করেই। প্রতিদিনই কিন্তু বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছি, 3-4টা টিম নিয়ে বেরোচ্ছি, কিন্তু গণমাধ্যমে একটু কম আসতেছে, কিন্তু আমরা কিন্তু আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। বড় বড় দলের তুলনায় আমরা একটু কম, তাদের মতো জনসমর্থন আমরা একটু কম, তবে কম না, আছি আমরা অনেক, কিন্তু আমাদের নীরব ভোট আছে। আর যারা আলোচনায় আছেন, প্রচার চালিয়ে তাদের দম ফেলার ফুরসত নেই। ওয়ার্ড ধরে ধরে সকাল বিকাল চলছে প্রচার, ভোটারদের দিচ্ছেন প্রতিশ্রুতি। 5 বছরে কিন্তু এইরকম একটা ডেন্সি পপুলেটেড এবং মাল্টি প্রবলেম নিয়ে কিন্তু সবকিছু করা সম্ভব হয়ে ওঠে না। স্থানীয় সরকার নির্বাচনে স্থানীয়ভাবে তারা এই বিষয়টা চিন্তা করে, জাতীয় মার্কা এটা চিন্তা করে না। আমি সকলের সমর্থন পাচ্ছি এবং আমার দল একটা ভালো কাজ করে দিছে, আমাকে নৌকার ভোট পাওয়ার জন্য একটা সুযোগ করে দিয়েছে। একে অপরের বিরুদ্ধে অভিযোগেরও শেষ নেই, তবে ভোটে বিজয়ী হওয়ার আশা ঠিকই আছে আলোচিত প্রার্থীদের। আমার অপোজিশন যে 27টা ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছে, উনি কি গাড়ি নিয়ে তো যাচ্ছে সব জায়গায়। এমন কোনো রাস্তা কি দেখেছে যেখানে ইট বসানো নাই? আমি সমান সুযোগ পাচ্ছি না। আমি আজকে একটা কমপ্লেন করছি, রাস্তার মধ্যে তারা বড় বড় তোরণ করছে, তারপরে আমার পোস্টার ছিঁড়ে ফেলছে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, ছুটির দিনে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচারণার খবর জানবো সহকর্মী ফেরদৌস রহমানের কাছ থেকে। ফেরদৌস, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, ঠিক এই মুহূর্তে নির্বাচনী প্রচারণা কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ জাকিয়া। নিশ্চয়ই আমার সহকর্মী সম্রাট আনোয়ারের রিপোর্টে আপনি দেখেছেন যে নারায়ণগঞ্জের কি পরিস্থিতি। আমি এই মুহূর্তে নারায়ণগঞ্জেই দাঁড়িয়ে রয়েছি। কিছুক্ষণ আগেও আমি যে এলাকায় রয়েছি এখানে নির্বাচনী প্রচারণা 2টা ছিল। একটি হচ্ছে যে একজন মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভী, যিনি নৌকার পক্ষে নৌকা মার্কা নিয়ে লড়ছেন। আরেকজন হচ্ছে লাটিম মার্কা, অর্থাৎ এই এলাকায় কাউন্সিলর প্রার্থী। আমরা দেখেছি যে কান পাতলে আপনি যেটি শুনবেন সেটি হচ্ছে যতগুলো উচ্চস্বরে মাইক বা যা কিছু হচ্ছে সবকিছু কিন্তু নির্বাচনী প্রচারণা কেন্দ্রিক। এবং নারায়ণগঞ্জে মোট 6 জন প্রার্থিতা করছেন। আপনি জানেন যে তার মধ্যে শক্তিশালী অবস্থানে রয়েছেন অ্যাডভোকেট তৈমুর রহমান খন্দকার এবং নৌকার প্রার্থী সেলিনা হায়াত আইভী। আমরা কিছুক্ষণ আগে সেলিনা হায়াত আইভীর একটা প্রচারণায় অংশ নিয়েছিলাম। সেখানে আমি দেখেছি যে তিনি যে এলাকায় প্রবেশ করেছেন সেই এলাকায় আসলে বলা যায় যে যানজট লেগে যাচ্ছে। মানুষ সব বের হয়ে জানালায় রাস্তায় দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। এবং সেলিনা হায়াত আইভীর কাছে প্রশ্নও করা হয়েছিল যে দীর্ঘদিন তিনি ক্ষমতায় আছেন, তিনি কি প্রত্যাশা করছেন বা তিনি আসলে কি নিয়ে আসতে চান নতুন। তিনি বলেছেন যে জনগণের যে ভালোবাসা রয়েছে সেই ভালোবাসার প্রতিদান তিনি দিতে চান। তিনি কিছু উন্নয়ন কাজ করেছেন, সেগুলোকে আরো বেগবান করা, সেগুলোকে আরো সামনের দিকে নিয়ে যাওয়া, এরকম একটি ইচ্ছা তার রয়েছে। আর অপরদিকে তৈমুর আলম খন্দকার, তিনি আজকে বন্দর এলাকায় প্রচারণা করেছিলেন। প্রচারণা শেষে তিনি শহরে ফিরেছেন, আমরা তার প্রচারণাতেও যাব। আর যে সব প্রার্থী রয়েছে অন্যান্য বিভিন্ন প্রতীক নিয়ে যারা নির্বাচনী দাঁড়িয়েছেন, যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন বা বিভিন্ন দলের হয়ে যারা প্রার্থী রয়েছেন, তারাও কিন্তু তুঙ্গে প্রচারণা। যেহেতু 15 তারিখে নির্বাচন, অর্থাৎ নারায়ণগঞ্জ শহরে একটু মাইকের আওয়াজ বা একটু যা কিছু আছে সবকিছু এখন নির্বাচন কেন্দ্রিক একটা উৎসব মুখর পরিবেশ। আর প্রার্থীদের কাছে প্রশ্ন ছিল যে এই পরিবেশে তারা সন্তোষ প্রকাশ করছেন কিনা। তারা বলছেন যে এখনো পর্যন্ত নির্বাচনের যে পরিবেশ আছে সেটা সন্তোষজনক। ভোটের আগ পর্যন্ত যদি এরকম থাকে তাহলে নারায়ণগঞ্জ একটি সুষ্ঠু এবং উৎসব মুখর পরিবেশে নির্বাচন পাবে। এখন হচ্ছে নারায়ণগঞ্জ পুরোদমে প্রচারণা শহর, চায়ের দোকান থেকে শুরু করে একেবারে বাজার ঘাট এবং মানুষের বাসা বাড়ি পর্যন্ত সবখানেই সিটি নির্বাচন এবং সিটি নির্বাচনের প্রার্থী নিয়ে আলোচনা। এভাবেই চলছে
তবে পরিস্থিতির সামনের দিকে কি হয় সেটাই দেখা যাক। আপনি যেখানে দাঁড়িয়ে আছে এই দিকে চারদিকে কিন্তু বিভিন্ন মাইক শোনা যাচ্ছে, সেগুলো কাউন্সিলর থেকে শুরু করে মেয়র প্রার্থীদের বিভিন্ন রকম ভাবে, বিভিন্ন রঙে ঢঙ্গে, বিভিন্ন রকম উদ্ভাবনী, বিভিন্ন রকম কার্যকলাপ করে তারা আসলে এই মুহূর্তে জনগণের দ্বার প্রান্তে নিজের প্রতীকটি, নিজের চেহারাটি এবং নিজের যে প্রতীকের পক্ষে ভোট সেটি তারা চেয়ে বেড়াচ্ছেন। এই হলো জাকিয়া এখনকার মতো নারায়ণগঞ্জের পরিস্থিতি। অসংখ্য ধন্যবাদ ফেরদৌস রহমান আপনাকে। দর্শক ছুটির দিনে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচারণা খবর জানাতে সহকর্মী ফেরদৌস রহমান আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন নারায়ণগঞ্জ নির্বাচনী এলাকা থেকে। এবারে ইউপি নির্বাচন প্রসঙ্গ। ইউপি নির্বাচনে সহিংসতা আর প্রাণহানির দায় কার, সে প্রশ্নের উত্তর মিলছে না কারো কাছেই। সহিংসতাকে দুঃখজনক বলছেন আওয়ামী লীগ নেতারা, তবে ভোটার উপস্থিতিতে খুশি তারা। আরো জানাচ্ছেন মহসিন কবির। ইউপি নির্বাচনে সহিংসতায় এ পর্যন্ত প্রাণ গেছে ৮৬ জনের। বুধবার শুধুমাত্র পঞ্চম ধাপের ভোটের দিন নিহত হয়েছেন ১০ জন। যেসব জায়গায় সহিংসতা হয়েছে তার বেশিরভাগের জন্য দায়ী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কর্মী সমর্থকরা। বিদ্রোহীদের নিয়ে শুরু থেকেই কঠোর বার্তা ছিল আওয়ামী লীগের, যদিও তাতেও খুব একটা ফল আসেনি। তাহলে বিদ্রোহী প্রার্থী সামাল দিতে না পারাই সহিংসতার জন্য আওয়ামী লীগের দায়ী কতটা? এই সংঘাতগুলো দুঃখজনক। এখানে কার দায় এটা বলে লাভ নাই, দায় দায়িত্ব তো সরকারেরই। সংঘাত হচ্ছে ছোট ছোট বিষয় নিয়ে সংঘাত হচ্ছে। এখন দুইজন পাশাপাশি প্রতিদ্বন্দ্বী কথা বলতেছে, কথা বলার ভিতর দেখ কথা কাটাকাটির একটা পর হাতাহাতি মারামারি হয়ে যাচ্ছে। তো এইখানে তো প্রশাসনের কি করার আছে? তো এইখানে এককভাবে কেউ দায়ী না। দুই একটি ঘটনা হয়তো পলিটিক্যাল হইতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ঘটনা হচ্ছে এই পারিবারিক ঐতিহ্য, গ্রাম পাড়া মহল্লার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নির্বাচনের সামনের এই সংঘাতগুলো হয়েছে। বিএনপি দলীয়ভাবে ইউপি নির্বাচনে অংশ নেয়নি, তাই ভোটের মাঠে বিদ্রোহী প্রার্থী থাকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে। ভোটার উপস্থিতিও বেড়েছে কেন্দ্রে, আর একে নির্বাচনী রাজনীতিতে প্লাস পয়েন্ট হিসেবে দেখছেন ক্ষমতাসীনরা। মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, ভোট কেন্দ্রে যায় না, এই ধরনের একটি নেগেটিভ প্রচারণা আমরা দেখতে পাই। কিন্তু এবারের স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে এভারেজে 70% বেশি মানুষ ভোট দিয়েছে। যদি বিএনপি কিংবা অন্য দল তাদের নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করত, তাহলে ভোটারদের উপস্থিতি আরও অধিক হতো এবং সংঘর্ষ অনেকাংশে কমে যেত। আমাদের দলের বিদ্রোহী প্রার্থীর সংখ্যাও কিন্তু কমে যেত। তবে বিদ্রোহীদের কারণে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা বাড়লেও শৃঙ্খলা ভঙ্গের জন্য তাদের দলীয় পদে না রাখার সিদ্ধান্ত বহাল আছে বলে জানালেন আওয়ামী লীগ নেতারা। আগামী ৩১ জানুয়ারি ৬ষ্ঠ এবং ৭ ফেব্রুয়ারি হবে ৭ম ধাপের ইউপি নির্বাচন। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। নিউজ আওয়ার এ পর্যায়ে নিচ্ছে বাজেট স্টিল বিরতি, এরপর আরো যা থাকছে। সীমান্তে ফেলানি হত্যার 11 বছর আজ। বিশ বছর পেটে কাঁচি, বাচানা খাতুনের দুর্বিসহ বেঁচে থাকা। দশ থেকে 12 বছরের মধ্যেই তোলা যাবে বঙ্গোপসাগরের গ্যাস। ওমিক্রনের বিরূপ প্রভাবের শঙ্কায় পোশাক রপ্তানি খাত। নারায়ণগঞ্জে গুঞ্জন, আওয়ামী লীগের কোন দলের আশীর্বাদ বিএনপিতে। এবং সহিংস ইউপি নির্বাচনে সরকারের প্রাপ্তি, ভোটার উপস্থিতি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ারে। এতক্ষণ বন্ধ স্টিলের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। শীতের অতিথি পাখি আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেন একে অপরের সাথে জড়িয়ে পড়া নাম। জানুয়ারিতে যখন হাজার হাজার অতিথি পাখির কিচিমিচিরে মুখরিত থাকার কথা, তখন প্রায় পাখি শূন্য জাহাঙ্গীরনগর। কেন? এবারের অতিথি পাখিদের খোঁজ নিয়ে জানাচ্ছেন কিশোর জাহান। 2001 সাল থেকে দৃশ্য দেখে অভ্যস্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রতি বছর প্রায় 205 প্রজাতির পাখির দেখা মেলে।
জাহাঙ্গীরনগরে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি আসার এ গল্পে এবার ভাটা পড়েছে। লেকগুলো পাখি শূন্য, গাছ আর পানি থাকায় হাতে গোনা যাও বা একটা দুটো আছে, এর সবই দেশীয় পাখি। অক্টোবরের দিকে 1000 পাখির দেখা মিললেও সময়টা যখন তীব্র শীতের, মানে আরো বেশি অতিথি পাখি আসার সময়, তখন শুনশান ঝিল। বক টাইপের পাখি দেখেছি দুটি, হাতে গোনা 2-3টা পাখির থেকে বেশি দেখতে পাইনি। পাখি তো ভয় পেলে থাকে না। পাখির বসবাস উপযোগী পরিবেশ অক্ষুণ্ণ রাখার কথা মুখে মুখে ঘুরলেও পাখি দেখতে এসে তাদের ঘরেই অনেকে, যেখানে বিচরণ করার কথা ছিল অতিথি পাখির, তাদের দেখতে সেখানেই পদচারণা দর্শনার্থীদের। নিজেদের অসতর্ক কাজের ফল এমন শূন্যতা। তাই তো গা বাঁচাতে পানি ছেড়ে গাছের ডালে শীতের দৃষ্টিনন্দন অতিথিরা। গত বছর করোনাকালেও মিলেছে ভবঘুরে 8000 পাখির দেখা। একটা বছর না পেরোতেই কেন এমন পরিবর্তন? দর্শনার্থীর অতিরিক্ত চাপ, লেকের পাড়ে দোকান, পাড় দিয়েই একটা পায়ে হাঁটা রাস্তা তৈরি হয়েছে। সমস্যা চিহ্নিত, সমাধানের পথটা কি? অনেকেই বলে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, এখানে ঘুরবেই আসবেই, এইটাই স্বাভাবিক। প্রকৃতিকে প্রকৃতির মতোই চলতে দিলে আমার মনে হয় এই সংকটটা হতো না। 2014 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে অতিথি পাখিদের অভয়ারণ্য হিসেবে ঘোষণা করে সরকার। তবে বাস্তবতা হলো অভয়ারণ্যের খোঁজেই খাল থেকে খালে এখন উড়ে বেড়াচ্ছে অবশিষ্ট এ ভবঘুরের দল। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এসে আমরাই কিন্তু হচ্ছি সেই প্রাকৃতিক সৌন্দর্য হানির কারণ। সময়ের সঙ্গে যদি অতিথি পাখি আসার এই ঐতিহ্য হারিয়ে যায়, এর দায়িত্বটা কিন্তু আমাদের সকলকেই নিতে হবে। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা। আরো সংবাদ। কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে কিশোরী ফেলানী হত্যার 11 বছর আজ। এতদিনেও কাঙ্ক্ষিত বিচার পায়নি তার পরিবার। 2011 সালের এই দিনে ফুলবাড়ি সীমান্তে কাঁটা তারের বেড়া অতিক্রম করার সময় বিএসএফ এর গুলিতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয় কিশোরী ফেলানী। দীর্ঘ 4.5 ঘন্টা কাঁটা তারে ঝুলে থাকে তার মৃতদেহ। বিয়ে ঠিক হয় ভারত থেকে দেশে ফিরছিল সে। দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যম সহ মানবাধিকার সংগঠনগুলো তীব্র সমালোচনার মুখে পড়ে ভারতের সীমান্ত নীতি। আন্তর্জাতিক চাপের মুখে অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষের কথিত বিচারের ব্যবস্থা করে ভারতীয় কর্তৃপক্ষ। বিএসএফ এর বিশেষ কোর্টে 2 দফা বিচারিক রায়ে খালাস দেওয়া হয় অমিয় ঘোষকে। রায় প্রত্যাখ্যান করে ভারতীয় সুপ্রিম কোর্টের রিট আবেদন করে ফেলানীর পরিবার, কিন্তু আজও সে রিটের শুনানি হয়নি। 20 বছর আগে হয়েছে অপারেশন। আজও পেটের ভেতর অস্ত্রোপচারের কাঁচি বয়ে বেড়াচ্ছেন চুয়াডাঙ্গার হাপানিয়া গ্রামের বাচেনা খাতুন। পেটের ভেতরেই কাঁচি রেখে সেলাই করে দেন চিকিৎসকরা। এতটা বছর ভুগে এক্স-রে করার পর ধরা পড়ল এই বিষয়টি। মেহেরপুর প্রতিনিধি উম্মে ফাতেমা রোজিনার তথ্য ছবিতে সেই চাঞ্চল্যকর ঘটনা। মেহেরপুরের শেষ সীমানা চুয়াডাঙ্গা জেলার হাপানিয়া গ্রামে বাচেনা ও হামিদ দম্পতির। আব্দুল হামিদ প্রতিবন্ধী। 2002 সালে পেটে ব্যথা নিয়ে মেহেরপুরের গাংনীর রাজা ক্লিনিকে ভর্তি হন বাচেনা খাতুন। সেখানে তার অস্ত্রোপচার করেন ডাক্তার মিজানুর রহমান ও ক্লিনিকের মালিক ডাক্তার পারভিয়াস হোসেন রাজা। অ্যানেস্থেশিয়া দেন ডাক্তার তাপস কুমার সরকার। শেষ সম্বল জমি, গরু ছাগল বিক্রি করে অপারেশন করলেও সুস্থ হননি বাচেনা। শুরু হয় জীবনের দীর্ঘ যন্ত্রণাময় অধ্যায়। পেটের ব্যথা আরো বেড়েছে। 20টি বছর সয়েছেন তীব্র কষ্ট। অবশেষে 2 জানুয়ারি এক্স-রে করান বাচেনা। তার পেটের ভিতরে স্পষ্ট দেখা যায় সার্জারি সিজার। চুয়াডাঙ্গা, গাংনী, কুষ্টিয়া এসব আমি মারি বেড়াই। এই মাতি 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 ধরে আসি, যখন না হইল এবারে বললাম ফের চলো রাজ্য হয়ে যায়। এই রাজ্য হয়ে যাই, এবারটা ধরো ওই যে কাইছি পাই। এখন চিকিৎসা করবে, এখন চিকিৎসা করবো কি? ঘটনা জানাজানি হলে ক্ষমা চেয়ে ক্লিনিক মালিক বাচেনার পরবর্তী চিকিৎসার ব্যবস্থা করতে চান। স্বীকার করতে কোনো দোষ নেই, মানুষ আমরা ভুল করতেই পারি, ভুল হতে পারে। এখন তার চিকিৎসা লাগবে, চিকিৎসা এখন ওটা বের করতে হবে। মূল কথা বের করতে যা যা করার সেটা করতে হবে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। কি নেই এখানে? 3 পার্বত্য জেলায় উৎপাদিত কৃষিপণ্য, হস্তশিল্প, তাঁত, এমনকি পার্বত্য অঞ্চলের খাবার দাবারও। 4 দিনব্যাপী পার্বত্য মেলায় 91টি স্টলে পসরা সাজিয়েছেন আদিবাসীরা। আরো জানাচ্ছেন সাদিয়া ন্যান্সি।
শুষ্ক পাহাড়ি জীবন, চারপাশে আদিবাসীদের আনাগোনা। যোগ দিয়েছেন সমতলে বৈচিত্র্যময় সংস্কৃতির খোঁজ করা মানুষও। পার্বত্য মেলায় কেউ পাহাড়ি ঐতিহ্যবাহী পোশাক দেখতে ব্যস্ত, কেউ বা আবার ব্যস্ত পাহাড়ি খাবারের স্বাদ নিতে। ঢাকায় থাকা মানুষের সঙ্গে এ যেন পাহাড়ি জীবনের এক দারুণ মেলবন্ধন। বান্দরবন, খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রাম এগুলোতে ঘুরতেও যায়, আর এই মেলা কোনোবারই মিস করি না। অর্গানিক যে সমস্ত প্রোডাক্টগুলো আমরা জমে উৎপাদিত করি, এগুলি আমাদের দেশের সাথে, আমাদের এই সাথে এগুলা আমরা পরিচিত করতে পারতেছি। বেইলি রোডের পার্বত্য কমপ্লেক্সে নিজেদের কৃষ্টি আর সংস্কৃতির নানা আয়োজনের পসরা সাজিয়েছেন বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি থেকে আসা আদিবাসীরা। প্রতিবারের মতো এবারও মেলার মূল আকর্ষণ পাহাড়ে চাষ করা বিভিন্ন ফল ফলাদি আর নানা খাদ্যশস্য। চাহিদা আছে বিভিন্ন মশলারও। আমি আদাটা নেই প্রতি বছর, পাহাড়ি আদাটা একটু ঝাঁজ বেশি। সেই সাথে মারমার শালের তৈরি পঞ্চ, উলের কম্বল, শাল থামিও মিলছে দোকানে। বার্মিস লুঙ্গি, বড় বিছানার চাদর, সবগুলো কোমর তাতে বোনা। যে আমরা যাদেরকে অনেক দূরে রেখে দিয়েছিলাম তারা আজকে আমাদের সাথে, এদেরটা যেমন আমরা জানতে পারবো, আমরাও তাদেরকে দিতে পারবো। বাট এদের কালচার অনেক রিচ। অলংকারেও লেগেছে আদিবাসীদের ঐতিহ্যের ছোঁয়া। মেলায় আসা দর্শনার্থীদের কাপ্তাই লেকের তাজা মাছের স্বাদ দিতেই স্টলের বাইরে এমন আয়োজন। 8 জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই মেলা। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা। হাতিল আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর। পূর্বাঞ্চলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে বাণিজ্য মেলা। নতুন ঠিকানায় প্রথম ছুটির দিনে বাণিজ্য মেলার বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শফিকুল হক। আসরের মেলার যে প্রাণ সেটি কিন্তু আজকেই ফিরেছে বলে আমরা বলতে পারি। আপনাকে হয়তো ছবিতে দেখতে পাবেন যে উপচে পড়া ভিড় যদি আমরা বলি, সেটি আমরা দেখতে পেয়েছি এবং এতটা ভিড় আমরা দেখিনি। বেলা বাড়ার সাথে সাথে বিকেল থেকে আসলে এই ভিড় শুরু হয়েছে এবং ব্যবসায়ীরাও মূলত অনেকটাই খুশি যে আজ মেলার অবস্থা অনেকটা পরিবর্তন হয়ে গেছে এবং মেলার যে প্রাণ সেটি ফিরে এসেছে, এর জন্য তারা অনেকটা খুশি। যদিও কিছুটা হতাশা আছে, কারণ এখানে যারা এসেছেন মেলায় দর্শনার্থী, তাদের বেশিরভাগই আসলে দর্শনার্থী বলা যায়। এর মধ্যে ক্রেতার সংখ্যা কিন্তু খুব বেশি বলা যাবে না, কারণ আমরা দেখেছি যে বেশিরভাগ মানুষই আসলে ঘুরছেন মেলায়, ঘুরে ঘুরে কি ধরনের প্রোডাক্ট আসলো সেগুলো আসলে ঘুরে দেখছেন এবং পছন্দের যেগুলো আসলে কিনতে আসেন মানুষ মেলায়, দেশের বাইরের বিভিন্ন প্রোডাক্ট থাকে সেগুলো তারা খুঁজছেন, বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে দেখছেন এবং মূলত ঘুরছেন, এটিই বলা যায়। প্রথম শুক্রবার আজ বাণিজ্য মেলা শুরু হওয়ার পরে এবং গত 7 দিনে যেই মেলা একেবারেই অনেকটাই আসলে প্রাণহীন ছিল বলা চলে, সেটির অবস্থা আজকে পরিবর্তন হয়েছে। এবং আরেকটি বিষয় বলতে হয় যে ঢাকা থেকে যারা মেলায় আসেন তারা কিন্তু অনেকের সাথে আমাদের কথা হয়েছে, অনেকটা ভোগান্তি পেরিয়ে তারা এই মেলার এই প্রাঙ্গণে এসেছেন, কারণ মেলার সামনের যেই সড়ক সেই সড়কে তীব্র যানজটের তৈরি হয়েছে এবং পাশাপাশি যানবাহনের যে স্বল্পতা সেটি তো আছেই। সেক্ষেত্রে বিআরটিসির যে বিশেষ বাস সার্ভিস চালু হয়েছে সেটি অনেকে ব্যবহার করছেন, পাশাপাশি ব্যক্তিগত গাড়িতে করে যারা আসছেন তারা তো আসছেনই। তো সবকিছু মিলিয়ে বলতে হয় যে এই শুক্রবারে এসে এবারের 26তম যেই আন্তর্জাতিক বাণিজ্য মেলা সেটির প্রাণ ফিরে পেয়েছে। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। ভাগ্য ফেরাতে কত কিছুই না করেছেন, অবশেষে শুরু করেন চারা উৎপাদনের কাজ। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি নীলফামারীর লেবু মিয়াকে। উত্তরের জেলা নীলফামারী লেবু মিয়ার সফলতার কথা জানাচ্ছেন সহকর্মী মিলনুর রহমান মামুন। কাপড়ের ব্যবসায় লোকসান, মাছ চাষে পুঁজি শেষ, চরম হতাশায় লেবু মিয়া। অবশেষে বেসরকারি একটি উন্নয়ন সংস্থার পরামর্শে শুরু করেন চারা উৎপাদনের কাজ। সফলতার শুরুটা সেখান থেকেই। 2001 সালে মাত্র 1 বিঘা জমিতে নীলফামারীর কচুকাটায় শুরু করেন ছোট্ট নার্সারি। ছোট ছেলে মামুনের নামে নাম দেন এয়ার মামুন নার্সারি। সেই ছোট্ট নার্সারিটি এখন 25 বিঘার বিস্তীর্ণ কৃষিপল্লী।
এখানে এখন বনজ, ফলজ, ভেষজ ও শোভাবর্ধক অন্তত 600 প্রজাতির দেশি বিদেশি গাছ ও চারা রয়েছে। কমলা, মাল্টা, আম ও 3 ফলের বাগান। 64 জেলায় আমার এই বাগান থেকে চারা আমি পাঠাইতে পারি। বহির্বিশ্ব থেকে ফলের চারার জাত আমি কালেকশন করি, বহির্বিশ্ব থেকে কালেকশন করি, সারা বাংলাদেশে দেওয়ার জন্য চেষ্টা করি। নার্সারি সচ্ছলতা এনেছে লেবু মিয়ার সংসারে। হয়েছে পাকা বাড়ি। টাকার অভাবে একদিন বড় ছেলে স্কুলে যেতে না পারলেও ছোট ছেলে ও মেয়ে স্বপ্ন দেখছে উচ্চশিক্ষার। নার্সারিতে কাজের সুযোগ হয়েছে বিধবা নারী সহ প্রায় অর্ধশতাধিক অসহায় মানুষের। কাজ করি, টাকাটা পাইলে গুণ হয় না, সংসারের উন্নতি হয়। সহস্র লেখাপড়া করাইছি, মোটামুটি যা চলছে ভালোই চলছে। পিতার সহযোগী সন্তান। দেশ বিদেশের নানা উৎস থেকে পারিবারিক এই সংগ্রহশালাকে সমৃদ্ধ করছেন স্বপ্নবাজ এই তরুণ। তাদের সংগ্রহে 110 প্রজাতির আম, 68 প্রজাতির কমলা ও মাল্টার জাত রয়েছে। আছে অ্যাভোকাডো, রামবুটান, 3 জয়তুন, চেরি ও লঙ্গান সহ দুর্লভ প্রজাতির গাছ ও চারা। এই বাগানের শুরু থেকে আমরা যে ধরনের পরিচর্যা বিষয়ক পরামর্শ লাগে সেগুলো দিয়ে থাকি, এবং যদি দূর দূরান্তে কেউ পরামর্শ চায় সেক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপ ইমের মাধ্যমে পরামর্শগুলো দিয়ে থাকি। পিতা পুত্রের হাত ধরে দেশব্যাপী তৈরি হয়েছে প্রায় 650 কৃষি উদ্যোক্তা। মিল্লাদুর রহমান মামুন, এটি নিউজ, নীলফামারী। নিউজ আওয়ার এই পর্যায়ে আবারও সময় হলো বাইজেস্টিল বিরতি নেওয়ার। এরপর আরও যা থাকছে। চীনকে ঠেকাতে একজোট যুক্তরাষ্ট্র ও জাপান। এবং কাজাখস্তানে বিক্ষোভ দমনের রুশ সেনা, দেখা মাত্র গুলির নির্দেশ। বিরতির পর স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ারে। এবারে দেশের বাইরের খবর। চীনের ক্রমবর্ধমান শক্তি বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে তা মোকাবেলায় একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র ও জাপান। উভয় দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল বৈঠক শেষে শুক্রবার এ কথা জানানো হয়। বৈঠকে উভয় দেশে একমত হয় যে রাজনীতি, অর্থনীতি, সামরিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে সারা বিশ্বের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে চীন। তাইওয়ান ও হংকং ইস্যুতে চীনের ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। এছাড়া জিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের ওপর চীনের নির্যাতন ও মানবাধিকার পরিস্থিতি নিয়েও শঙ্কা প্রকাশ করা হয় এই বৈঠকে। এর আগে হাইপারসনিক ও মহাকাশ ভিত্তিক ক্ষেপণাস্ত্র মোকাবেলায় জাপানের সঙ্গে চুক্তির আভাস দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। কাজাখস্তানে জ্বালানি তেলে মূল্যবৃদ্ধির প্রতিবাদে চলমান বিক্ষোভ ও দাঙ্গা দমনে জরুরি অবস্থা জারির পাশাপাশি দেখামাত্র গুলি চালানোর নির্দেশ দিয়েছে সরকার। কাজাখ সরকারকে সহযোগিতা করতে দেশটিতে পৌঁছেছে রুশ সেনাবাহিনী। দাঙ্গায় এখন পর্যন্ত 44 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এদের মধ্যে 18 জন পুলিশ ও 26 জন বিক্ষোভকারী। কাজাখস্তানের প্রধান শহর ও সাবেক রাজধানী আলমাটি এখন এক কথায় রণক্ষেত্র। একদিকে সরকার বিরোধী স্লোগানে উত্তাল রাজপথ, অন্যদিকে বিক্ষোভ দমনে সরকারি বাহিনীর স্টান গ্রেনেড আর টিয়ারশেল নিক্ষেপ। গণবিক্ষোভ সামাল দিতে কোনো সতর্কীকরণ ছাড়াই সৈন্যদের গুলি চালানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট কাসিম জোমরাত তোকায়েভ। টেলিভিশনে এক ভাষণে সহিংসতার জন্য বিদেশ থেকে প্রশিক্ষণ নেওয়া সন্ত্রাসীদের দায়ী করেন তিনি। তবে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার কোনো সম্ভাবনা নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট তোকায়েভ। পরিস্থিতি সামাল দিতে দেশে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট। তারপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় অবশেষে রুশ সেনাবাহিনীর সহযোগিতা চায় কাজাখ সরকার। সোভিয়েত ইউনিয়নের পতনের পর 1991 সালে স্বাধীনতা ঘোষণা করে কাজাখস্তান। দেশটির অনেকেই এলপিজিতে গাড়ি চালান। সরকার এতদিন দাম নিয়ন্ত্রণ করে রেখেছিল বলে গ্যাসোলিনের থেকে এলপিজিতে গাড়ি চালানো সস্তা ছিল। তবে সম্প্রতি এলপিজির দামের উপর বেঁধে দেওয়ার সীমা বাতিল করা হয়। এতে করে এলপিজির দাম বেড়ে যায়। এর প্রতিবাদে গত সপ্তাহে বিক্ষোভের সূত্রপাত ঘটে। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, এটি নিউজ। ক্রীড়াঙ্গনের খবর। যুক্তরাজ্যের রানীর শুভেচ্ছা বার্তা নিয়ে পরিভ্রমণের অংশ হিসেবে বাংলাদেশে আসা কুইন্স ব্যাটন সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি ভ্রমণ করেছে।
ইংল্যান্ডের বার্মিংহাম শহরে 28 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে 22তম কমনওয়েলথ গেমস। এরই অংশ হিসেবে যুক্তরাজ্যের রানীর শুভেচ্ছা বার্তা নিয়ে কমনওয়েলথভুক্ত 72টি দেশ পরিভ্রমণ করছে ব্যাটনটি। বৃহস্পতিবার শ্রীলঙ্কা থেকে ব্যাটনটি বাংলাদেশে এসেছে। শুক্রবার সকাল 10টার দিকে ব্যাটনটি সাভারের বিকেএসপিতে নিয়ে আসা হয়। সেখানে পৌঁছালে বিকেএসপির পরিচালক কর্মকর্তারা ব্যাটন বহনকারী দলকে বরণ করে নেন। এ সময় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর বিকেএসপির শিক্ষার্থীরা ব্যাটন নিয়ে র্যালি বের করেন। এসএ গেমসে স্বর্ণ এবং রৌপ্য পদকজয়ী বাংলাদেশের সেরা 12 জন ক্রীড়াবিদ কুইন্স ব্যাটন রিলের এই ভ্রমণে প্রতিনিধিত্ব করছেন। এই জিনিসটা আমার হাত দিয়ে বাংলাদেশে ক্যারি হচ্ছে এবং আমার হাতে আমার যারা নতুন প্রজন্ম আছে তারা যে এটা দেখতে পাচ্ছে, এই জন্য আমি আসলে মহান আল্লাহর কাছে শুকরিয়া। এখানে অংশগ্রহণ করতে পেরে আর রিলেটা নিয়ে আসতে পেরে ব্যাটন রিলেটা আসলে আমাদের অনেক ভালো লেগেছে। বাংলাদেশ পরিভ্রমণ শেষে কুইন্স ব্যাটন আগামী 10 জানুয়ারি ভারতে পৌঁছাবে। জাহিদ হাসান শাকিল, এটিএন নিউজ, সাভার। শেষ করব নিউজ আওয়ার, তার আগে বন্ধ স্টিলের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। 10 থেকে 12 বছরের মধ্যেই তোলা যাবে বঙ্গোপসাগরের গ্যাস। ওমিক্রনের বিরূপ প্রভাবের শঙ্কায় পোশাক রপ্তানি খাত। নারায়ণগঞ্জে গুঞ্জন, আওয়ামী লীগে কোন্দলের আশীর্বাদ বিএনপিতে। সহিংস ইউপি নির্বাচনে সরকারের প্রাপ্তি, ভোটার উপস্থিতি। সীমান্তে ফেলানি হত্যার 11 বছর আজ। বিশ বছর পেটে কাঁচি, বাচেনা খাতুনের দুর্বিসহ বেঁচে থাকা। চীনকে ঠেকাতে একজোট যুক্তরাষ্ট্র ও জাপান। এবং কাজাখস্তানে বিক্ষোভ দমনের রুশ সেনা, দেখা মাত্র গুলির নির্দেশ। এ ছিল সন্ধ্যা 6টা নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে ট্যাপ করুন START/AN, পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ।